আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকে সকলকে স্বাগত জানাচ্ছি নুনের টেক। আমি নুনের টেক ছোট্ট একটা চর থেকে। এই চরে আজকে আমি আর লতিফ ভাই এসেছি ব্লগ বানাতে। সো আজকে এই নুনের টেকের মাঝে চলে সহজে মানুষগুলো এই দ্বীপের মধ্যে কিভাবে বসবাস করে, যেখানে চারদিকে পানি, যাদের একটা সমস্যা হলে শহরে যেতে হলে নৌকা থাকে না, লাস্ট নৌকা হয় 5টায়। সো এরকম একটা দ্বীপে আমরা এসেছি নুনের টেক। সেই নুনের টেকের টোটাল ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। সো আর দেরি নয়, নুনের টেকটা ঘুরে দেখি, লেটস মুভ। আপনারা লক্ষ্য করছেন এই নুনের টেকের মানুষগুলা শুধু তার একমাত্র অবলম্বন হচ্ছে ট্রলার। এই ট্রলারে চেপে এখন তারা বাড়ি ফিরবে। নুনের টেকের এই মাধ্যম ট্রলার। আমরাও ট্রলারে উঠে গেছি অলরেডি, ট্রলারে উঠে বসলাম। এখন এই ট্রলারের মাধ্যমে আমরা সেই নুনের টেক পৌঁছাবো। আমরা ঘাট থেকে এখন নুনের টেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এতক্ষণ আমি যা দেখালাম সেই ট্রলার ঘাট, আমরা এখন নদীতে যাব। তার আগে আমি একটু বলে নিই, সোনারগাঁ আনন্দবাজার হতে এই নুনের টেকের উদ্দেশ্যে রওনা হতে হয়। এখানে ট্রলারে করে আপনি যদি নুনের টেক যেতে চান তাহলে ভাড়া নেবে 15 টাকা সবার সঙ্গে গেলে। আর যদি আপনি একা নৌকায় ভাড়া নিতে চান তাহলে অনেক টাকা নেবে, 200, 250 কিংবা 300, 500 হতে পারে। তো আমি আর লতিফ ভাই আমরা রীতিমতো ছাদের উপর বসলাম। এখন যেতে যেতে মেঘনা নদীর উপর আছি। মেঘনা নদীর যত সুন্দর সিনারিওগুলো পড়বে আমরা তোমাদের সামনে তুলে দেবো। আমরা নৌকোতে আছি, তবে সেটা ছাদের উপর। চারপাশে এখনও আনন্দবাজার ঘাট থেকে নৌকাটা ছাড়েনি। এই হচ্ছে BAW2 এর ঘাট। এখান থেকেই সেই নুনের টেকের উদ্দেশ্যে ট্রলারগুলো ছেড়ে যায়। অনেক যাত্রীরা বসে আছে, আমরা তাদের সমন্বয় করে বসে আছি, সবার সঙ্গে আনন্দ করতে করতে যাব। আমি ছাদে আছি, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মেঘনা নদীটা ভিডিও করছি। অসম্ভব সুন্দর ভিউটা বন্ধু। আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে মেঘনা নদীর অবস্থানগুলো তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আমি নৌকোর ছাদের মধ্যে, একেবারে সোজাসুজি ছাদের মধ্যে আছি। আকাশে রোদ, অনেক রোদ। ভিউটা কেমন লাগছে জানি না। তো আমি আর লতিফ ভাই চিন্তা করলাম যে ছাদে বসে যাব। এর জন্য আমরা দুজনই ছাদের মধ্যে বসে আছি। মানুষগুলো ঠিক এমনি করে এই ট্রলারের ছাদে করে পারাপার হয়। তারা সকালে বেরোলে 5টার মধ্যে অবশ্যই তারা তাদের নুনের টেক গ্রামে ফিরে আসতে হবে। কারণ 5টার পর এই প্রমত্ত মেঘনায় আর কোনো ট্রলার চলে না, কারণ সেখানে ঝড় বৃষ্টি হতে পারে। এখন হয়তোবা ভালো শীতের দিন, তারপর সন্ধ্যার মধ্যে নিয়ম অনুযায়ী তারা চলে যেতে হবে। আমরা দেখাচ্ছি সেই দূরে নুনের টেক, চারদিকে পানি, সেখানকার মানুষের জীবনযাত্রা, মানুষের চলা, মানুষের যে চাহিদা, সব কিছু মিলে আমরা আজকে সেই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সেই নুনের টেক।
কচুরি পানাগুলো দেখে কি মনে হচ্ছে এখানে কি করা হয়, কেন বাঁশ গেড়ে এগুলো আটকে রাখা হয়েছে জানেন কি? এটা হচ্ছে এই নুনের টেকের মানুষগুলো এখানে এই চারদিকে বাঁশে দিয়ে কচুরি পানা আটকে রাখার কারণ হচ্ছে এখানে তারা মাছ আটকে রাখার মতো, যে এখানে মাছগুলো লুকাবে, একটা সময় তারা চারদিক দিয়ে জাল ফেলে এই কচুরি পানাগুলোর ভিতর থেকে মাছ উঠে আনবে। এভাবেই নুনের টেকের মানুষগুলো তাদের জীবনযাত্রা, জীবন জীবিকা সব কিছু উদ্ধার করে। আমরা দূরে দেখছি সেই চর, যেখানে চারদিকে মেঘনা নদী, পরন্ত বিকেলবেলা সূর্য অস্তনমিতে যাচ্ছে, গ্রামগুলো আস্তে আস্তে আধারে ঢেকে যাবে। এভাবেই নুনের টেকের প্রতিদিনের জীবনযাত্রা, প্রতিদিনের চিত্র। আপনি লক্ষ্য করছেন প্রত্যেকের ঘাটে একটা করে নৌকো। তার মানে এই নুনের টেকের মানুষগুলো প্রত্যেকের ঘরে ঘরে নৌকা আছে। কারণ হচ্ছে সুবিধা অসুবিধা, তাদের একমাত্র বাহক কিন্তু নৌকা। নৌকা ছাড়া তার কোনো বিকল্প চিন্তাও করতে পারে, কারণ এখানে আধুনিকতার ছোঁয়া রোড নাই, বড় বড় ব্রিজ নাই। তাদের যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে এই নৌকাকে তারা একমাত্র সাথী হিসাবে ব্যবহার করতে হয়, কারণ নৌকাই তাদের জীবন জীবিকার অন্যতম মাধ্যম। প্রত্যেকের ঘাটে একটা করে নৌকো লাগানো আছে। ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর এই নুনের টেকের মানুষগুলোর জীবন ঠিক এইভাবেই চলে যাচ্ছে, হাসি, আনন্দ, কষ্ট, দুঃখ, বেদনা, জোর যাত্রা সব কিছু নিয়ে। ট্রলারটা আমরা যাওয়ার পথে ট্রলারটা একটা ঘাটে বেরলো, যেখান থেকে এই পারে কিছু লোক এই নুনের টেকে নামবে, আর তাদের সেই প্রিয়জনেরা অপেক্ষায় আছে যে তাদের আত্মীয় স্বজনগুলো এখানে বেড়াতে আসতেছে, এবং তারা ঠিক এই ঘাটে দাঁড়িয়ে আছে তাদেরকে রিসিভ করে নেওয়ার জন্য। আমি এখনও ট্রলার থেকে নামিনি। ট্রলারের থেকে থেকে আমি নুনের টেকের প্রথম চারদিকটা উপভোগ করছি। অসম্ভব ভালো লাগছে। একটা দ্বীপ, একটা চর, যে চরে শত বছরের পুরাতন মানুষ বসবাস। শত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, সাইক্লোন সব কিছু উপেক্ষা করে এই চরের মানুষগুলো তাদের এখানে জীবনযাত্রায় এগিয়ে যায়। একের পর এক তাদের জীবন সামনে এগিয়ে নেয়। নানান প্রকৃতির প্রতিকূলতার মধ্য দিয়ে তারা এখানে বসবাস করছে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ
ট্রলার জন্য অপেক্ষা করছে, যেই ট্রলার আসবে তখন তারা এই ট্রলারে উঠবে, উঠে তারা। আমি আর লতিফ ভাই ট্রলার থেকে নেমে একটু হাঁটাহাঁটি করছি, কারণ এই পথ দিয়ে এই নুনের টেকের পুরো রাস্তা হেঁটে চলতে হয় সবাইকে। হচ্ছে মাছ ধরা কিংবা কৃষিকাজ, তবে এখানে মেজরিটি হচ্ছে মাছ ধরা। মাছ ধরে জীবিকা নির্ভর করে। এখানে মানুষ বেশিরভাগ প্রবাসে থাকে, বিদেশে চাকরি করে, কারণ এখানে তাদের কিছু করার নেই মাছ ধরা ছাড়া। যারা এতটুকু মোটামুটিভাবে লেখাপড়া করেছে, শিক্ষিত হয়েছে, তারা অনেকেই চেষ্টা করে দেশের বাইরে চলে যেতে কিংবা ঢাকায় বা কোথাও চাকরি করতে, কারণ এখানে লেখাপড়া শেষ করে নুনের টেকে বসে কিছু করার নেই, কারণ চারদিকে নদী। এখানে ঢাকার সাথে যোগাযোগের ব্যবস্থা খুবই কম। এখানে আসার পর যেটা দেখলাম, আপনারা দেখতে বাঁশের যে প্যান্ডেল তৈরি করে রেখেছে। আগামী 3 দিন পর এখানে মেলা জমবে, গ্রাম্য মেলা, লালপুরি মাজার উপলক্ষে। এই মেলাটা 7 দিন থাকে। অসংখ্য মানুষ এই নদীপথে এই মেলাতে আসে, ঘুরতে আসে, দেখতে আসে। তো আমাদের দুর্ভাগ্য, আমরা মেলার 3 দিন আগে চলে আসছি। আমরা 3 দিন আর ওখানে থাকতে পারছি না। তো যাই হোক, আমি দেখাচ্ছি মেলার বিভিন্ন জায়গা। আর এখানকার সবচেয়ে বড় যে বিজনেস সেটা হচ্ছে বাঁশের বাজার, গুলগুলা। একটা সময় ছিল যে সময়টাতে হাতে এটা ঐতিহ্যবাহী একটা খাবার ছিল। এটা এখন বিলুপ্তর পথে, তবে কিছু অঞ্চলে দেখা যায়। যেমন এটা আনন্দবাজারে আমি আর লতিফ ভাই একটু ঘুরতে এসে আনন্দভাই প্রথম লতিফ ভাই বললো যে গুলগুলা খেয়ে দেখি কেমন লাগে। তো এটা হচ্ছে আনন্দবাজারের সেই গুলগুলা। এটা হচ্ছে আনন্দবাজারের ঐতিহ্যবাহী বাঁশের হাট। বাঁশের হাট বলতে কি জানেন? বাঁশ এখানে বিক্রি হয়, নদী পথে বাঁশ আসে এবং এগুলো এখানে বিক্রি হয়। আমি যদি একটু দেখাই, ঐতিহ্যবাহী গুলগুলা। গ্রাম বাংলার খাবারের অন্যতম একটা খাবার এই গুলগুলা। এটা আটা ময়দা দিয়ে তৈরি করা হয়। এখানে এই সেই লালপুরীর মাজার, তার উদ্যোগে এখানে মেলাটা বসবে আগামীকাল থেকে। এটা নুনের টেক চরের যে গ্রাম। আমরা ঠিক এখন সেই চরের গ্রামের ভিতর দিয়ে ছোট্ট সরু পথ দিয়ে হাঁটতেছি এবং একটু দেখতেছি কি অবস্থা এখানে। এই নুনের টেকের চরে আছি। চরে এখানে মেলা হবে, বিভিন্ন পাগলের দল এসেছে। শুরু হয়নি মেলাটা, তাদের কিছু খণ্ড অংশ তোমাদেরকে একটু দেখাই দিতে চাই। আমরা মেলাটার একদিন আগে চলে আসছি, সো আমরা কিছুটা অংশ দেখাই। তোমরা ঠিক এই মাসের ঠিক এই সময়টাতে তোমরা আসলে এই মেলাতে জয়েন করতে পারবা। যদিও আমরা মেলাতে আসিনি, মেলার জন্য বিভিন্ন প্যান্ডেল তৈরি হচ্ছে। তো আমরা ব্লগটা করতে এসে দেখলাম যে মেলা হবে। তো আমাদের আফসোস থেকে গেল যে আমরা তো থাকতে পারছি না। তো এই মেলার কিছু অংশ পাগলদের, লালপুরি পাগলদের কাছে আস্তানা, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তারা এরকম প্যান্ডেল তৈরি করতেছে। সামনে 2-3 দিনের মধ্যে মেলা হয়ে যাবে। মেলায় ঠিক এভাবেই পাগলরা এসে নানান ধরনের গান পরিবেশন করে। এটা নুনের টেক মেলা উপলক্ষে তারা আগে ভাগে এখানে চলে আসছে। পাগল আস্তানা তৈরি হচ্ছে এখানে মেলার। তো এখানে এসে বেশ ভালোই লাগলো। যান্ত্রিক এই শহরে থাকার চেয়ে একটু নিরিবিলিতে, মানে এই
নুনের থেকে যদি আসি তাহলে আপনি ফ্রেশ একদম পরিষ্কার মন নিয়ে বিকেলবেলা ঘুরতে পারবেন। পরন্ত বিকেল, সূর্য অস্তনমিতে চলে যাচ্ছে। আর সবচেয়ে যোগাযোগের যে বিষয়টা হচ্ছে, আপনি 5টার পর কিন্তু আর এখানে আসতে পারবেন না, বা এখানে আসলে 5টার পর আপনি এখান থেকে বেরোতেও পারবেন না, কারণ এই মেঘনা নদীতে কোনো প্রকার ট্রলার তখন থাকবে না। তো আপনাকে এই তথ্যটা ভিডিও লাস্টে জানাবো। সেটা হচ্ছে যে আপনি যদি আসেন তাহলে 5টার আগে আসবেন, সারাদিন থাকবেন, কিংবা 5টার মধ্যে আবার যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এখান থেকে চলে যাবেন। এই 5টার মধ্যে ট্রলার, শেষ ট্রলারটা এখানে থাকে। ভিডিওর মাঝখানে এই তথ্যটা আমি দিলাম। তো আপনারা মাথায় রাখবেন যে এটা আপনাকে সোনারগাঁ থেকে, আনন্দবাজার থেকে আসতে হলে সকালে আসবেন, 5টার আগ পর্যন্ত যত ট্রলার আছে আসবেন, এবং যাওয়ার সময়টা মাথায় রাখবেন যে 5টার মধ্যে আপনাকে এখান থেকে বিদায় নিতে হবে। এই নুনের থেকে মানে কত জনসংখ্যা বসবাস করে আছে? হ্যাঁ, 10,000-এর উপরে। হাই স্কুল আছে? প্রাইমারি স্কুল কয়টা? প্রাইমারি স্কুল 3টা, হাই স্কুল 1টা, মাদ্রাসা? এখানকার মানুষের জীবনযাত্রা শুধু মাছ ধরা, কৃষিকাজ। ও, এখানে প্রবাসী সবচেয়ে বেশি বিদেশে থাকে। ও আচ্ছা। বেশ ভালো লাগলো। আমরা ইউনিট টেকের 4-5টা ঘুরলাম। অসম্ভব সুন্দর পরিবেশ, যেখানে পলিউশনটা নাই। পলিউশন আমরা শহরে যে পলিউশনটা থেকে আমাদের নাকের রুমাল সেখানে ধরতে হয়, তো এখানে সেটা নাই। এখানে পলিউশনের ব্যাপারটা খুবই মানে নাই বললেই চলে। পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল বায়ু, নির্মল বাতাস, পানি, স্বচ্ছ পানি এবং দেশীয় মাছ সব মিলিয়ে এখানকার জীবনযাত্রা যদি অত হাই কোয়ালিটির না, আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু জীবনযাত্রা সঠিক এবং 1 নম্বর এবং ভালো মানের। যা হচ্ছে সব পিওর, একদম পিওর পিওর পিওর, সব কিছুই ভালো, সব কিছুই ভালো। আমরা এখন নৌকার মধ্যে আছি। প্রথম বাংলাদেশের স্বাধীনোত্তর বাংলাদেশে কিন্তু এই নৌকাই ছিল বাংলাদেশের সবচেয়ে অন্যতম বাহক, যেখানে আমরা নদীপথে সব কিছু করা হতো। গঞ্জে যেতে হলে, শহরে যেতে হলে, কিছু যে এই ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, সেই 100 বছরের পুরাতন ইতিহাসের কিছু অংশ আমরা এই নুনের টেকে এসে দেখতে পেলাম, যে এখানে এখনও নৌকা, যে একটা মানুষ স্কুলে যাবে, সদরে যাবে, কিংবা তাকে মেডিকেলে নিতে হবে, তাদের একমাত্র বাহন হচ্ছে নৌকা। তো এখানে এসে 100 বছরের পুরানোর যে কিছু ইতিহাস, 100 বছরের পুরানোর মানুষের যে কালচারালিটি, সেখানে কিছুটা পেলাম। যে ছোট ছোট ডিঙ্গি নৌকায় মাছ ধরা, ছোট ছোট নৌকা দিয়ে গরুর ঘাস কেটে আনা, কিংবা রমণী, পুরুষ, মহিলা সবাই নদীতে গোসল করা, এটা কিন্তু বাংলাদেশে 95% মানুষ একটা সময় করতো। শহর জীবনে যেই অল্প মানুষ থাকতো এটা করতো না, কিন্তু গ্রাম নিয়ে তো বাংলাদেশ। এখন আধুনিকতার ছোঁয়া গ্রামে আসছে অনেকেই, ডিজিটালের ঘরের মধ্যে গোসল করা, ঝর্ণা দিয়ে গোসল করা, কিন্তু মূলত এরকম নদীতে, এই খোলা জায়গায় গোসল করতো। তার কিছু নমুনা আমরা আজকে এই নুনের টেকে এসে দেখছি বন্ধুরা। সো খুবই ভালো লাগছে, এক্সাইটেড হয়েছি আমি যে এখানে এসে। যদিও এখানে আপনার দামি গাড়ি নেই, অনেক ভালো রেস্টুরেন্ট নেই, কিন্তু সেই মুহূর্তটা হচ্ছে যে এখানে গ্রামীণ যে আধুনিকতা ছোঁয়া লেগেছে অনেক, কিন্তু এখানে সেটা লাগেনি। সেই নুনের টেকের ইতিহাস ঐতিহ্য আমরা তুলে ধরলাম। সো কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টস।
একটা নৌকার যে মাস্তুল থাকে, এটা সেই মাস্তুল। এই যে এটা সেই মাস্তুল, এই মাস্তুল হচ্ছে নৌকার। এই নৌকার মাস্তুলে বসে যে কথাগুলো, আসলে খুবই এক্সাইটেড। এই সমস্ত হয় না তো। তো আজকে বিকেলবেলা হঠাৎ করে দুপুর 2টার মধ্যে প্ল্যান এখানে চলে আসা, নৌকাতে চড়া। অবশেষে লতিফ ভাইকে আমি থ্যাঙ্কস জানাই যে ওনার প্রচেষ্টায় আমরা চলে আসলাম। আজকে যতটুকু সময় ছিলাম আসলে খুব ভালো লেগেছে। তোমরা এরকম অবসরে এরকম গ্রামের সাইড কোনো চরে হতে পারে কিংবা কোনো দ্বীপে হতে পারে ঘুরতে পারো। আর যান্ত্রিকের মধ্যে আর ভালো লাগে না, টাকা খরচ করে যান্ত্রিক আর থাকতে চাই না। যদি একটু ফ্রেশ বাতাস, ফ্রেশ মাইন্ড, একটু নিরিবিলি, যেমন যত জঞ্জাল থাকুক ভুলে গেছি অনেকটা, এখানে এসে এত ভালো লাগছে। বিশেষ করে সাধারণ মানুষের জীবনযাত্রা, সাধারণ মানুষের যে চলা, সাধারণ মানুষের যেই বাস্তবতা, এগুলো আসলে আমাকে মুগ্ধ করেছে। রিয়েলি এক্সাইটেড টুডে বিকজ রিয়েলি এক্সাইটিং মাই কান্ট্রি। আমি ফিল করি যে আমার দেশ আমার অহংকার, মাই কান্ট্রি মাই প্রাউডেড, বিকজ এসপেশালি আমার বাংলাদেশ, আমার জন্মভূমি। সেখানে সব কিছু আছে, সব কিছু আছে, মাটি আছে, গাছ আছে, পানি আছে, মাছ আছে, মানুষ আছে, সব মিলিয়ে সকল দেশের রানী সেটা আমার জন্মভূমি, আমার বাংলাদেশ। এর বিষয়টা হচ্ছে আমাদের অপেক্ষার পালা। আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা একটা নৌকা মিস করলাম। এখানে সিস্টেম হচ্ছে 1 ঘন্টা পর পর একটা ট্রলার ছাড়া হয়, নৌকা ছাড়া হয়। তো আমরা আসার 2 মিনিট লেট করলাম, কিন্তু 2 মিনিট পরও ট্রলারটার উল্টো দিকে আসবে না। তাদের একটা সিস্টেম আছে, নিয়ম আছে যে তারা চলে যাবে। সো আমাদেরকে এই খেসারতটা দিতে হবে যে 1 ঘন্টা, জাস্ট 60 মিনিট, 1 আওয়ার্স আমরা এখানে ওয়েট করতে হবে পরবর্তী ট্রলার ছাড়ার জন্য। সো সেটার জন্যই আমরা অলরেডি ট্রলারে উঠে বসে আছি, কোনো যাত্রী নেই। কিন্তু এখানে নিয়ম হচ্ছে যাত্রী থাক বা না থাক 1 ঘন্টা পর এটা ছেড়ে দেবে। সো আমাদেরকে 1 ঘন্টা অপেক্ষা করতেই হচ্ছে। আমাদের যেটাকে আক্কেল সালামি বলে, বোকামির দণ্ড। 2 মিনিট আগে আসলে হয়তো বা সেই ট্রলারটাকে আমরা ধরতে পারতাম। থেকে পাগল মাস্তানদের আস্তানা করা হয়। আমি পাগল আস্তানার গান বাদ্য করে তার কিছু অংশ দেখাই। এখানকার মানুষের জীবনযাত্রা দেখলাম, এখানকার মানুষের চলাচল দেখলাম, এইখানকার মানুষের উপার্জনের কি উপায় সেটা দেখলাম। এবং মানুষের জীবনযাত্রা এত সহজ সরল, সত্যিকার অর্থে বাংলাদেশের এই মানুষগুলোকেই ভালো লাগে, যারা নিঃসন্দেহে কোনো ভেজাল পছন্দ করে না, নিঃসন্দেহে তারা কোনো জটিলতা পছন্দ করে না। তাদের সকালে ঘুম থেকে উঠে চিন্তা তাদের বেঁচে থাকার উপর, বেঁচে থাকতে হলে কি করতে হবে সেই সন্ধানে তারা কেউ মাছ ধরা, কেউ নৌকা চালানো বেড়ে যায়। তো বন্ধুরা, আজকে এই নুনের টেক আমরা ঘুরলাম, যতটুকু চেষ্টা করলাম তোমাদেরকে দেখাতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে নুনের টেক চরের কাছ থেকে আমি বিদায় নেব। আমি আর লতিফ ভাই আজকে হঠাৎ করে এখানে চলে আসছিলাম, তো চেষ্টা করি তোমাদেরকে বিভিন্ন স্থানে কিছু দেখাতে। তো এরকমই একটা চর আজকে তোমাদেরকে দেখালাম, নুনের টেকের জীবনযাত্রা। মাঝখানে যেটা দেখলাম, আমরা নৌকাতে মেঘনা নদী পার হলাম এবং নুনের টেকে আসলাম। এই